রাজনৈতিক দলগুলো যখন নারী নেতৃত্ব তার দলে ইন্ট্রোডিউস করবে তখনই তো তিনি এম্পাওয়ার্ড হবেন। আপনি যে কথাটা বললেন বিএনপির ব্যাপারে, যেটাকে আপনি পজিটিভলি দেখছেন, 100 জন যে ক্ষমতায়ন করা হচ্ছে, এই যে এই বিগত সরকারের কথা যদি বলি, বিগত কতগুলো সরকারের কথা যদি বলি, যে 50 জন করে সংরক্ষিত আসনে ছিলেন নারীরা, তারা অ্যাকচুয়ালি কি কাজ করেছে? নির্বাচন কমিশন এসে বলল যে এইখানে অমুক প্রতিদ্বন্দ্বিতা করবে, সেইখানে তমুক প্রতিদ্বন্দ্বিতা করবে। তাহলে আপনারা এই ব্যবস্থা নিয়ে এত আনন্দিত কিভাবে? কিন্তু যিনি সমকামী অধিকার নিয়ে কথা বলেছেন এতদিন, যিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন, যাকে আপনারা একটা পদ দিলেন, তারপরে তার পদটা কেড়ে নিলেন, তারপরে এখন আপনারা আবার নারী আসনে এই ধরনের টোকেনিজম চাচ্ছেন। আপনারা আসলে কোন বৈষম্য বিরোধী কাজ করবেন আমি জানি না। সেখানে আমরা একটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, অ্যাকচুয়াল লিডারশিপ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জনগণের সাথে আসলে সম্পর্কটা থাকবে। রাজনৈতিক দলগুলো যখন নারী নেতৃত্ব তার দলে ইন্ট্রোডিউস করবে তখনই তো তিনি এম্পাওয়ার্ড হবেন, রাদার দেন তাকে একটা কনস্টিটিউয়েন্সিতে দিয়ে দিলে তো তিনি ভালো করবেন না সেখানে। না না না, তাকে একটা কনস্টিটিউয়েন্সিতে যে দেওয়া হবে সেটা তো তাকে স্বতন্ত্র ব্যক্তি হিসাবে যে দেওয়া হবে সেটা কিন্তু বলা হচ্ছে না। তারা পলিটিক্যাল পার্টির হয়েও তো ওই একই পদে নির্বাচনে দাঁড়াতে পারবেন। এখানে স্পেসিফাই যেটা করা হচ্ছে সেটা হচ্ছে জেন্ডার। আপনার প্রশ্ন যেটা ভাই, কখনোই কোনো একটি দেশের নির্বাচন কমিশন কখনোই সিট নির্ধারণ করে দিতে পারবে না, জেন্ডার ডিসক্রিমিনেশন করতে পারবে না। পৃথিবীর কোনো দেশে এটি করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই যে এই কনস্টিটিউয়েন্সিতে পুরুষ হবে, এই কনস্টিটিউয়েন্সিতে হিন্দু হবে, ওই কনস্টিটিউয়েন্সিতে মুসলিম হবে। ইউ ক্যানট ডু দ্যাট। পৃথিবীর কোন কনস্টিটিউশন এটিকে অ্যালাউ করে না। বরং আপনি প্রেসার ক্রিয়েট করতে পারেন। ভারতের যে লোকসভা, সেখানে কিন্তু এই জিনিসটা অলরেডি তারা করছে। ভারতের লোকসভায় তো এই জিনিসটা আছে। আমাদের পাশের দেশের এক্সাম্পল দিলাম। ভারত একটি বিচ্ছিন্ন উদাহরণ আমি দেখেছি। ভারতের লোকসভার একটি লোকসভায় এটি আছে। আপনি কিন্তু ভাই মাত্রই বললেন পৃথিবীর কোথাও নাই, এখন আবার বিচ্ছিন্ন উদাহরণ। তাহলে আমি দিয়েছি আপনাকে এটি পড়ার জন্য। ভারতের লোকসভা থেকে গভর্নমেন্টের সিস্টেম আর আমাদের গভর্নমেন্টের সিস্টেম তো এক না। আমাদের সবকিছু হচ্ছে পার্লামেন্ট কেন্দ্রিক। ভারত একটা ফেডারেল গভর্নমেন্টের দেশ। আপনি ইউএসএ তে যান, ইউএসএ তো ফেডারেল গভর্নমেন্টের দেশ। আমি আসলে একজনের কথাও বুঝতে পারছি না, দুইজন কথা বলা। প্রত্যেকটি অঙ্গরাজ্য স্বায়ত্তশাসিত, সেখানে আলাদা সরকার। এই কারণেই তাদেরকে এটি করতে হয়েছে। তো আমাদের কোনো রাজ্য ব্যবস্থা চালু নেই, আমাদের স্বায়ত্তশাসন নেই, নির্বাচন কমিশনের স্বায়ত্তশাসন নেই। আমি যে সংকটটির কথা বলছি, যে নির্বাচন কমিশনের আসলে কোনো এখতিয়ার নাই। আপনি 1, 2, 9, 10, 12, 14 এখানে নারী দিতে হবে, 3টা নিয়ে আপনি সীমানা নির্ধারণ নির্বাচন কমিশন করবে, এটি ঠিক আছে। কিন্তু এখানে নারী প্রার্থী, সেখানে পুরুষ প্রার্থী, এটি দেওয়ার কোনো অধিকার নির্বাচন কমিশনকে কনস্টিটিউশন দেয়নি। জি জি, সেই জন্যই যদি এটা করতে হয় তখন সংবিধান সংশোধন করতে হবে। এখন আমি অল্প করে, আপনি যে সংশোধন করতে রাজনৈতিক সরকার লাগবে। আসছি ভাই, ওই যে আপনি যে কথাটা বললেন বিএনপির ব্যাপারে, যেটাকে আপনি পজিটিভলি দেখছেন, 100 জন যে ক্ষমতায়ন করা হচ্ছে, এই যে এই বিগত সরকারের কথা যদি বলি, বিগত কতগুলো সরকারের কথা যদি বলি, যে 50 জন করে সংরক্ষিত আসনে ছিলেন নারীরা, তারা অ্যাকচুয়ালি কি কাজ করেছে, কি ধরনের ক্ষমতায়ন করেছে, সেটার যদি আমাকে একটা উদাহরণ দেন, গান গাওয়া টাওয়া এগুলো বাদে। গান গাওয়া এখন মমতাজকে বানাইছে, এখন আপনারাও বানাবেন, অসুবিধা কিছু না। আপনারা তাসনিম যারা আছেন, উনিও আছেন সম্মুখ সারিতে, আপনি আছেন, অথবা আরো অনেক নারীদের নেতৃত্বে আপনারা নিয়ে আসছেন। তো প্রীতি একটু বলেন না, এই যে পিক এন্ড চুজ, এটা তো একটা সংকট। এটা ইউ ক্যানট অ্যাভয়েড। এটাকে আমরা যেহেতু ডক্টর রিমা এখন ইউকে তে বসে আছেন, উনি তো নিশ্চয়ই টোকেনিজমের সংজ্ঞা জানেন, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। যে আপনাকে টোকেন হিসেবে চুজ করতে হচ্ছে। ধরেন আপনি একজন ইমিগ্রেন্ট, কথার কথা ইউরোপের ক্ষেত্রেও আপনি যখন একটা ইমিগ্রেন্ট, তখন আপনাকে দেখতে হয়। ইউরোপেও কিন্তু আমরা যে একেবারে পুরোপুরি স্বাধীন, খুবই লিবারাল সোসাইটি অবশ্যই, কিন্তু তারপরেও সেখানেও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ধরেন আপনি মুসলিম হলে ট্রিটমেন্ট পাবেন, আপনাকে অনেক সময় অনেক জায়গায় রেসিজমের শিকার হতে হবে, অনেক পলিটিক্যাল পার্টি আপনাকে মার্জিন করে দেবে।
তো এই ঘটনা যদি বাংলাদেশের নির্বাচন কমিশন করা স্বীকৃত না, সেগুলো যেটা আপনি বলছেন ওটা কিন্তু সংবিধান, ওটা কিন্তু আইন, ওটা কিন্তু সংসদ দ্বারা স্বীকৃত না। বাংলাদেশের নির্বাচন কমিশন, শোনেন আমি আমার কথা শেষ করতে দেন। সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন যখন এই কাহিনী করবে, মানে তারাই যখন টোকেনিজম শুরু করবে, আমার সোসাইটির করার দরকার নাই, আমার কনস্টিটিউশনের করার দরকার নাই, সরাসরি নির্বাচন কমিশন এসে বললো যে এইখানে অমুক প্রতিদ্বন্দ্বিতা করবে, সেইখানে তমুক প্রতিদ্বন্দ্বিতা করবে, তাহলে আপনারা এই ব্যবস্থা নিয়ে এত আনন্দিত কিভাবে? এবং আরো একটা আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে জুলাইয়ে যে আন্দোলন ছিল, যে আন্দোলনে আমি নিজে ব্যক্তিগতভাবে পুরোপুরি সমর্থন দিয়েছি, সেই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হিসাবে যে এনসিপি গঠন করা হয়েছিল, শুরুতে মুনতাসির নামের একজন ভদ্রলোক, তিনি একেবারে খুবই সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু উনি LGBTQ+ রাইটস এর পক্ষে আছেন, উনি ওই রাইটস এর পক্ষে কথা বলছেন। এইটা জানার পরে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। তো আপনারা যারা মার্জিনাল মানুষজন, মানে যাদেরকে বাংলাদেশের সোসাইটি ভালো, কনস্টিটিউশনে কোনো ধরনের ভ্যালু দেওয়া হয়নি, যাদেরকে বলা হয়েছে যে সমকামিতা হচ্ছে অপরাধ। আপনি ইউকেতে বসে আছেন, ইউকেতে সমকামিতা অপরাধ না, সেখানে প্রাইড মার্চ হয়। আমি প্যারিসে বসে আছি, এখানে সমকামিতা অপরাধ না, প্রাইড মার্চ হয়। কিন্তু যিনি সমকামী অধিকার নিয়ে কথা বলেছেন এতদিন, যিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন, যাকে আপনারা একটা পদ দিলেন, তারপরে তার পদটা কেড়ে নিলেন, তারপরে এখন আপনারা আবার নারী আসনে এই ধরনের টোকেনিজম চাচ্ছেন। আপনারা আসলে কোন বৈষম্য বিরোধী কাজ করবেন আমি জানি না, কিন্তু আমি এখানে বৈষম্য ছাড়া আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই জিনিসটা আসলে দুঃখজনক, কারণ হচ্ছে বৈষম্যের সংজ্ঞাটা কি এই জিনিসটা কিন্তু বোঝাটা খুবই বড় পরিসরে দরকার। আমি শুরুতে যে উদাহরণটা দিয়েছি সেটা কেন দিয়েছি, সেটার কারণ হচ্ছে বৈষম্য। আপনি দুইটা হসপিটালে যদি মনে করেন, একটা সরকারি হাসপাতালে আপনি হচ্ছে পুরুষদের লাইনে যদি দাঁড়ান, আপনি কতক্ষণ টিকতে পারবেন বর্তমান বাংলাদেশে? যদি চিন্তা করেন, কেন হচ্ছে আপনার হয়রানির শিকার হতে হবে? আপনার তার তো ইকুয়াল রাইট আছে। এখানে কেন হচ্ছে আপনার সেফটির জন্য এক্সট্রা প্রিকশন নিতে হয়? সেটা কি পুরুষদের প্রতি? আমাকে একটু শেষ করতে দেন। আমি যেহেতু আমি খুবই ডিরেক্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে আপনার জন্য বা আমার জন্য কেন একটা এক্সট্রা সেফটি মেজার নিতে হয়? সেটা কি অন্য পুরুষদের প্রতি বৈষম্য করা হচ্ছে, নাকি একটা সিকিউর সেফ লেভেল প্লেইং গ্রাউন্ড করা হচ্ছে? আমি কিন্তু আপনার সাথে ডিসএগ্রি করছি না। ইন প্রিন্সিপাল আমি সেটাই বলছি যে আপনি যে জিনিসটাকে আপনি বৈষম্য বলছেন কাগজে কলমে 1=1, 2=2, এখন লেভেলটা যদি এরকম থাকে, এখান থেকে যদি সবাইকে বলেন আমি আপনাদের সবাইকে 5 কেজি চাল দিব, 5 কেজি চাল দিয়ে যদি এরকম হয়, বৈষম্য তো থেকেই গেল, বৈষম্যের বিরোধ তো হলো না। আমরা যেটা চাচ্ছি, বৈষম্য বিরোধ মানে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ফর উইমেন, এই জিনিসটা প্রতিষ্ঠা করে তারপরে এগিয়ে নিয়ে যাওয়া। যখন এই লেভেল প্লেইং গ্রাউন্ডের এই গ্যাপটা যখনই ক্লোজ হয়ে যাবে, এরপরে যে কোনো ধরনের যদি দেখা যায় যে কোনো জেন্ডারের ভিত্তিতে, সেক্সের ভিত্তিতে বা যে কোনো কিছুর ভিত্তিতে একটা প্রায়োরিটাইজেশন করা হচ্ছে, তখন সেটাকে বৈষম্য বলা যেতে পারে, বর্তমানে না। এবং এই জিনিসটা একটু কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। 150 আসনের মধ্যে যে ব্যাপারটা আছে, আপনি যদি এই জিনিসটাকে চিন্তা করেন যে 50 আসন আগে থেকে ছিল, এখনো আমরা সংসদে গেলে ওই জিনিসটাই কন্টিনিউ করব। সেখানে নির্বাচন কমিশন যদিও 50টা আসন, যে 50টা আসনে হচ্ছে আমাদের দল থেকে ধরেন কি বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে কোনো দল, বিএনপি থেকে মনে করেন যে তারা হচ্ছে 50টা আসন পেলো, ওইটার ভিত্তিতে একটা সংখ্যা যাবে, জামাত থেকে হচ্ছে 10টা আসন পেলো, ওইটার ভিত্তিতে একজন যাবে, এইভাবে করে হচ্ছে নারীরা সংসদে বসছে, তারাও কিন্তু আইন প্রণয়নের ওইখানে কাগজে কলমে ভূমিকা রাখছে। সেই জিনিসটাকেই আমরা চেঞ্জ করতে চাই, যেখানে অলরেডি স্পেসটা আছে, অলরেডি স্পেসটা তৈরি হয়েছে। এই টোকেনিজমের কথাটাই নিয়ে আসি। এখানে হচ্ছে টোকেনের মতো করে দেখানো হচ্ছে উইমেনদের পার্টিসিপেশন, উইমেনদের লিডারশিপ। সেখানে আমরা একটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, অ্যাকচুয়াল লিডারশিপ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জনগণের সাথে আসলে সম্পর্কটা থাকবে। এই যে তানভীর ভাই যেটা বলেছিলেন যে একটা এলাকায় আমি যদি কেমব্রিজে বসে থাকি, তারপরে আমি গেলাম, আমি কথার কথা বলছি যে আমি একটা প্রতিষ্ঠিত দলের হয়ে গেলাম, আমাকে হচ্ছে সংরক্ষিত আসনে, আমি কি এখন নির্বাচিত হতে পারবো না? নির্বাচিত 50টা সংরক্ষিত মহিলা আসনে, 100টা সংরক্ষিত আসনে অবশ্যই আমি নির্বাচিত হতে পারবো। কিন্তু যদি আমি জনগণের কাছে গিয়ে দাঁড়াই,
সম্ভাবনা থাকবে যে তারা আমার পরিবর্তে যারা ওই এলাকাতে আসলে নির্বাচনের কাজ করেছে তাদের মধ্যে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই জিনিসটাই আমরা চাই। আমি চাই না যে আমি লন্ডনে বসে, ইংল্যান্ডে বসে, প্যারিসে বসে সংসদে যাওয়ার একটা সুযোগ পাই জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া।